এবং ক্রিকেট, এই 5টি গেমস। এটার পাশাপাশি অ্যাথলেটিক্সও রয়েছে। সো আমরা আজকের ক্লাসে আমরা চেষ্টা করব ফুটবল খেলার আইন কানুন নিয়ে আলোচনা করতে। সো প্রথমে আমরা একটু সংক্ষিপ্তভাবে ফুটবল খেলার ইতিহাস জানার চেষ্টা করব। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা কি? ফুটবল। এই খেলাটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। এই খেলার মাধ্যমে শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস, দলীয় চেতনা, নেতৃত্ব ও শৃঙ্খলাবোধের বিকাশ ঘটে। প্রাচীন ফুটবলের জন্ম চীনে হলেও আত্মবিশ্বাস, দলীয় চেতনা, নেতৃত্ব ও শৃঙ্খলাবোধের বিকাশ ঘটে। প্রাচীন ফুটবলের জন্ম চীনে হলেও আধুনিক ফুটবলের উৎপত্তি ইংল্যান্ডে। আধুনিক ফুটবলের জন্ম কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ড স্যার। প্রাচীন ফুটবলের জন্ম চীনে, আধুনিক ফুটবলের জন্ম হচ্ছে ইংল্যান্ডে, যেখানে প্রথম ফুটবলের নিয়ম কানুন প্রণয়ন করা হয়। ইংল্যান্ডে ফার্স্ট ফুটবলের নিয়ম কানুনগুলো ইন্ট্রোডিউস করা হয়। সো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক একটি সংস্থা রয়েছে যেটার নাম ফিফা। এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনালি ফুটবল সরি এটা একটু ওকে, যেটা বলছিলাম, এই ফিফার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনালি দি ফুটবল অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে ফিফার অ্যাব্রিভিয়েশন, ফুটবলের আন্তর্জাতিক সংস্থা। অর্থাৎ এই সংস্থা ফুটবলটাকে, সারা পৃথিবীর ফুটবলটাকে কন্ট্রোল করে থাকে। এটা সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখ। ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং বর্তমানে ফিফার সদস্যর সংখ্যা রয়েছে 211টি। ফিফা প্রথম ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল 1930 সালে উরুগুয়েতে। ওই বছর উরুগুয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। প্রতি 4 বছর পর পর বিশ্বকাপ ফুটবলের আয়োজন করা হয়। এখন ফিফা বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। অলিম্পিকে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় 1908 সালে লন্ডন অলিম্পিক থেকে। এই যে ফুটবলটাকে কম্পিটিশন অলিম্পিক অন্তর্ভুক্ত করা হয়, ফুটবলের যে কম্পিটিশনটা 1908 সালে লন্ডন অলিম্পিকে। বাংলাদেশে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেটাকে বাফুফে বলা হয়। বিএফএফ ইংরেজিতে এটাকে বলা হয় বিএফএফ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেটা আফটার দ্য লিবারেশন ওয়ার 1972-তে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ফুটবলের উন্নয়ন, ফুটবলের ডেভেলপমেন্ট, ফুটবলের পরিচালনা এই বাফুফে করে থাকে। এটার পাশাপাশি আমরা ফুটবলের 17টি আইন রয়েছে। ফুটবলে টোটাল দেয়ার আর 17 লজ ইন ফুটবল। সো এই 17টা আইন, ফুটবলের 17টি আইন রয়েছে। ক্রিকেটে কতগুলো আইন আছে মনে আছে? ইন ক্রিকেট দেয়ার আর 42 লজ। ওকে, সো ফুটবলের 17টি আইন আছে। আইনগুলো জাস্ট একবার একটু আমরা দেখি। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ফাইন। বুঝতে অসুবিধা হচ্ছে? জি না। নো স্যার। ওকে, সো টোটাল 17টা আইন আছে। 1 নাম্বার যে ল সেটা হচ্ছে দ্য ফিল্ড অফ প্লে, অর্থাৎ খেলার মাঠ। সেকেন্ড আইন হচ্ছে দ্য বল। থার্ড দ্য প্লেয়ার্স। ফোর্থ দ্য প্লেয়ার্স ইকুইপমেন্ট। 5 the referee. 6 the assistant referee. 7 the duration of the match. 8 the state and restart of play.
9 the ball in and out of play, 10 the method of scoring, 11 offside, 12 the fouls and misconduct, 13 free kick, 14 penalty kick, 15 throw in, 16 goal kick, and the last one corner kick. এই টোটাল 17টা ফুটবলের আইন রয়েছে। ফুটবলের আইন কতটি? 17টি স্যার। 17টি। এখন আমরা একটু এই আইনগুলো সংক্ষেপে একটু জানার চেষ্টা করব। খেলার মাঠ, খেলার মাঠটা যদি আপনি ড্র করতে চান তাহলে আপনাকে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে, ঠিক এরকম আয়তক্ষেত্র আঁকতে হবে, যেটার দৈর্ঘ্যটাকে বলা হয় টাচ লাইন। ইন ফুটবল এই দৈর্ঘ্যটাকে বলা হয় কি? টাচ লাইন। টাচ লাইন। এটার ইন্টারন্যাশনাল মাপ হচ্ছে 100 থেকে 110 মিটার। ইন্টারন্যাশনাল মাপ কত? 100 থেকে 100 থেকে 110। 100 থেকে 110 মিটার। অর্থাৎ এটা যদি 100 মিটারেরও দৈর্ঘ্য হয় কোনো সমস্যা নাই, 110 মিটার হলেও কোনো সমস্যা নাই। তবে ফিফা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল মাপ হচ্ছে এটা 100 থেকে 110 মিটার। তবে ফিফার যে ম্যাচগুলো হয়, ফিফার অফিসিয়াল যে ম্যাচগুলো হয়, সেই ম্যাচের জন্য একটা আইডিয়াল মাঠ থাকে। যদি দৈর্ঘ্য থাকে 100, যার দৈর্ঘ্য থাকে 105 এবং প্রস্থ থাকে 68 মিটার। বুঝতে পেরেছেন? এটা এটা হচ্ছে টাচ লাইন আর এটা গোল লাইন। এটা ফিফার স্ট্যান্ডার্ড ম্যাচের মাপ থাকে এরকম ওই মাঠগুলো। তবে আপনাদের জন্য জানার দরকার শুধু টাচ লাইন 100 থেকে 110 মিটার, এটা জানলেই হবে। এইবার যেটা প্রস্থের অংশ, এটাকে বলা হয় ইনলাইন। প্রস্থের অংশটাকে কি বলা হয়? ইনলাইন। বুঝতে পেরেছেন? ইনলাইন। এখন ইনলাইনের মাপ হচ্ছে 64 থেকে 75 মিটার। কত? 64 থেকে ইনলাইন, সরি, এটাকে বলা হয় গোল লাইন। আমি ভুলে বলে ফেলেছি ইনলাইন। এটাকে বলা হয় গোল লাইন। এটার মাপ হচ্ছে 64 থেকে 75 মিটার। এরপরে খেয়াল করেন, এই গোল লাইন বরাবর একদম সেন্টারে একটা গোল পোস্ট প্লেস করা থাকে। তার সামনে মাঠের ভেতরে গোল এরিয়া থাকে। আমরা মাপগুলো জানবো। গোল এরিয়ার পরে আরো একটু বড় জায়গা নিয়ে সেটা থাকে একটা পেনাল্টি এরিয়া, যেটাকে আমরা বড় ডি বক্স বলি। কেউ কেউ আমরা এটাকে ডি এর মতো দেখতে, এর জন্য বলি বড় ডি বক্স, এটাকে বলি ছোট ডি বক্স। বুঝতে পেরেছেন? অনেক জায়গাতে দেখবেন অঞ্চলে বলে ডি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি হয়, এরকম বলে না? সো এটা অ্যাকচুয়ালি বলা হয় পেনাল্টি এরিয়া, আর এটা হচ্ছে গোল এরিয়া। ওকে, আগে পজিশন গুলোর নাম একটু জেনে নেন। এরপরে এই পেনাল্টি এরিয়ার বাইরে একটা আর্ক থাকে, অর্ধবৃত্ত মতো, যেটাকে বলা হয় পেনাল্টি আর্ক। এই পেনাল্টি আর্কের ফাংশন হচ্ছে যখন পেনাল্টি নেওয়া হয় তখন প্লেয়ারদের 10 গজ দূরে অবস্থান করতে হয়। সো পেনাল্টি স্পট থেকে এই লাইনটা 10 গজ দূরে না থাকায় পেনাল্টি স্পট থেকে 10 গজ ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপটা আঁকা হয়, যে কারণে এর বাইরে প্লেয়াররা দাঁড়ায়। সো এই যে এটা দেখতে পাচ্ছেন বল কালো মতো করে, এটা পেনাল্টি স্পট। 4 কর্নারে থাকে কর্নার আর্ক। 4 কর্নারে কি থাকে? যেখান থেকে কর্নার কিক নেওয়া হয় সেটাকে বলা হয় কর্নার আর্ক। ওটার মধ্যে এটার বাইরে গোল লাইন বরাবর কর্নার আর্কের যে লাইন, এখান থেকে 10 মিটার দূরে আর একটা মার্কিং থাকে, এটাকে বলা হয় অপশনাল মার্ক। এটার কারণ হচ্ছে যখন কর্নার নেওয়া হয় তখন যদি বিপক্ষ দলের প্লেয়ার দাঁড়াতে চায় সামনে, তাহলে তাকে 10 গজ দূরে দাঁড়াতে হবে। ফুটবলের নিয়ম হচ্ছে আপনি যখন ফ্রি কিক নেবেন বা ইনডিরেক্ট ফ্রি কিক নেবেন, সেই ক্ষেত্রে আপনাকে 10 গজ দূরে অবস্থান করতে হবে বিপক্ষ দলের খেলোয়াড়কে। অনেক সময় ওয়াল দেয়, বাধা দেওয়ার চেষ্টা করে, তো 10 গজ দূরে থাকতে হবে। এটা ওই কারণেই এই অপশনাল মার্কটা এখানে দেওয়া হয়। এটাও 4 কর্নারে থাকে। সেন্টারে যে লাইনটা থাকে সেটাকে বলা হয় হাফওয়ে লাইন। কি লাইন বলে?
halfway line, হাফ ওয়ে লাইন। এরপরে সেন্টারে একটা সার্কেল থাকে, এটাকে বলা হয় সেন্টার সার্কেল। সেন্টার সার্কেল, এই সেন্টার সার্কেলের ব্যাসার্ধ হচ্ছে 9.15 মিটার। ফুটবলের যে মাপগুলো রয়েছে, যে 9.15 মিটার, এই 9.15 মিটার মানেই হচ্ছে 10 গজ। বুঝতে পেরেছেন? 10 গজ। জি স্যার। 4 কর্নারে 4টা ফ্ল্যাগ থাকে। এই ফ্ল্যাগের হাইট থাকবে 5 ফিটের কম না, নট লেস দ্যান 5 ফিট। 5 ফিটের কম হবে না ফ্ল্যাগের হাইট। বুঝতে পেরেছেন? ফ্ল্যাগ হাইট বলতে ফ্ল্যাগ যে পোস্টের উপরে ফ্ল্যাগটা টানানো থাকে আর কি 4 কর্নারে, এই ওই লম্বা লাঠিটা 5 ফিটের নিচে হবে না। 5 ফিটের নিচে থাকলে দেখা যায় যে অনেক প্লেয়াররা ধাক্কাধাক্কি করে সেটার উপরে পড়ে যেতে পারে, ব্যথা পেতে পারে। এই জন্য এটা সবসময় 5 ফিটের বেশি হবে, 5 ফিট মিনিমাম থাকতে হবে, যাতে করে লাফ দিয়ে ওইটার উপরে কেউ না পড়ে। এই 5 ফিট মানেই হচ্ছে 1.5 মিটার। এখন আমরা ঠিক ডান পাশে আমরা একটা মাঠের অংশগুলোকে জানলাম, বাম পাশে মেজারমেন্ট গুলোকে একটু খেয়াল করব। গোলপোস্ট চওড়া হচ্ছে 7.32 মিটার। গোলপোস্ট চওড়া, বুঝতে পেরেছেন? ওয়াইড, চওড়া হচ্ছে 7.32 মিটার, মানে এটা হচ্ছে 7.32 মিটার মানে 8 গজ। আর গোলপোস্টের উচ্চতা হচ্ছে 2.44 মিটার, মানে 8 ফিট। আর এটা হচ্ছে 8 গজ। 8 ফিট হচ্ছে উচ্চতা, গোলপোস্টের উচ্চতা মাটি থেকে। আর গোলপোস্টের চওড়া হচ্ছে 8 গজ। এটা মনে না রাখতে পারলে আপনারা অনুযায়ী মনে রাখতে পারেন মিটারে। এরপরে এই যে এই গোলপোস্ট থেকে উভয় পাশে 5.5 মিটার, 5.5 মিটার মানে হচ্ছে 6 গজ। এ পাশে 5.5 মিটার, ও পাশে 5.5 মিটার মার্কিং করে নিব। মার্কিং করে নেওয়ার পরে গোলপোস্ট থেকে উভয় পাশে 5.5 মিটার বা 6 গজ করে আমরা কি করব, মার্কিং করে নিব। আবার সেম মাঠের ইনসাইডেও মার্কিং করে নেব। এরপরে এই ছোট যে ডি বক্স যেটা বললাম বা গোল এরিয়া, এটাকে ড্র করতে হবে। বুঝতে পেরেছেন না বুঝেন নাই? জি জি স্যার, আরেকবার বললে ভালো হয়। স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন। বললাম গোলপোস্ট যেখানে আছে একটু জুম করে দেখেন। গোলপোস্ট থেকে এ পাশে গোল লাইন বরাবর 5.5 মিটার, 5.5 মিটার মানে 6 গজ, 5.5 মিটারে মার্কিং করব। আবার মাঠের ভেতরেও 5.5 মিটার এই লাইন থেকে ধরে মার্কিং করব। ঠিক অপোজিটেও একইভাবে এপাশে 5.5 মিটার, মাঠের ভেতরে 5.5 মিটার মার্কিং করার পরে এটাকে আমরা লাইন দিয়ে যোগ করে দিব। তাইলে যে বক্সটা হবে এটাকে বলা হয় পেনাল্টি এরিয়া, গোল এরিয়া। বুঝতে পেরেছেন? আবার গোলপোস্ট থেকে 16.5 মিটার যদি আমরা উভয় পাশে দাগ দিই, মার্কিং করি বড় ডি বক্সটা আঁকার জন্য, উভয় পাশে 16.5 মিটার, যেটাকে 18 গজ বলা হয়। তো গোলপোস্ট থেকে 16.5 মিটার উভয় পাশে একই সাইডে মাঠের ভেতরেও মার্কিং করে ফেলবো। এই লাইন থেকে এই পর্যন্ত হচ্ছে 16.5 মিটার। সো গোলপোস্ট থেকেও সাইডে 16.5 মিটার। তো এটাকে আমরা কি করব, যে এরপরে যোগ করে দিব। যোগ করে দিলে যে বক্সটা হবে এটাকে বলা হয় পেনাল্টি এরিয়া। আর গোলপোস্ট থেকে ঠিক 11 মিটার দূরে বা 12 গজ দূরে একটা স্পট থাকে, যেটাকে বলা হয় পেনাল্টি স্পট। আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি, দেখেন রাইট সাইডে পেনাল্টি স্পটটা দেখেন। স্যার আপনার তো ইউটিউবে দেখাচ্ছেন স্যার, আমি তো দেখতে পাচ্ছি না। এখন আমি কি করে দেখতে পারি স্যার? বাকি সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার আপনি দেখতে লিখলেন, পাচ্ছি। লিখলের পর পুনরায় জয়েন তাহলে করেন। আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যার স্যার আমরা কারণে আপনি দেখতে পাচ্ছি সবাই।
যিনি দেখতে পাচ্ছেন না, আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা আছে, আপনি কাইন্ডলি আবার জয়েন করতে পারেন। ওকে, সো এই যে 16.5, এই আমরা পেনাল্টি স্পটের কথা বলছিলাম। পেনাল্টি স্পটটা গোলপোস্ট থেকে কত দূরে থাকে? গোলপোস্ট থেকে দূরে থাকে 11 মিটার দূরে। আর পেনাল্টি স্পট থেকে পেনাল্টি আর্কটা এটা 10 গজ বা 9.15 মিটার। মিটারে মনে রাখলে সব মিটারে মনে রাখবেন, গজে মনে রাখতে চাইলে ইটস আপ টু ইউ। সো এই এখান থেকে পয়েন্টটা ধরে এখানে একটা আর্ক টানা হয়, এটার ব্যাসার্ধ হচ্ছে 9.15 মিটার। আশা করি কিছুটা হলেও ধারণা পেয়েছেন। এখন আসেন আরো কিছু বল। ফুটবল খেলার যে বলটা আমরা দেখি, এটা চামড়া বা ওই আর্টিফিশিয়াল লেদার বা এই সিনথেটিক জাতীয় পদার্থ দিয়ে তৈরি। এই ফুটবলের অফিসিয়াল সাইজ হচ্ছে 5। কত সাইজ? সাইজ 5। বলের ব্যাস, বলের ব্যাস কত? 68 থেকে 70 সেন্টিমিটার, 68 টু 70 সেন্টিমিটার, অথবা 27 থেকে 28 ইঞ্চি বলের ব্যাস ব্যাস। তো এখানে 22 থেকে 23 সেন্টিমিটার। আপনি যেটা বলেন সরি এটা সরি, পরিধি। বলের পরিধি, সরি মিস্টেক করে ফেলেছি। বলের পরিধি হচ্ছে 68 থেকে 70 সেন্টিমিটার, আর বলের ব্যাস হচ্ছে 22 থেকে 23 সেন্টিমিটার। 22 থেকে 23 সেন্টিমিটার বলের ব্যাস। এবং বলের যে ওয়েট হচ্ছে, হ্যাঁ স্যার, যে বলের সাইজ বা আকার এটা 5 কি সেন্টিমিটার নাকি? বলের সাইজ হচ্ছে 5। বলের 5 একটা সাইজ আছে, এটা সেন্টিমিটার না, ইঞ্চি না। বলের সাইজটা সেন্টিমিটার বা ইঞ্চি দিয়ে হয় না, এটা আপনার এই যে মাপ, এই মাপের যে বলটা হয় সেটা সাইজ হয় 5। এটাই দেখবেন প্রত্যেকটা বলের গায়ে লেখা থাকে সাইজ। বলের ওজন হচ্ছে 410 থেকে 450 গ্রাম। এবং বলের মধ্যে বাতাসের চাপ থাকে 600 থেকে 1100 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। এটা স্কোয়ার হবে, বারবার কিউব হয়ে যাচ্ছে, স্কোয়ার। এই ছিল বল সম্পর্কিত। এরপরে আমরা আরো কিছু নিয়ম দেখি। খেলোয়াড় আপনারা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পেতে পারেন, বাট এটা 100% অথেন্টিক। আমার লেখা, এখানে কোনো ভুল নাই আশা করছি। সময় দিবেন স্যার, লিখতে সময় লাগে স্যার একটু। জি জি, লিখতেছিলাম তো ওই যে বলের সাইজ, আদর্শ ব্যাস, পরিধি এগুলো একটু লিখতেছিলাম তো স্যার, একটু সময় আপনাদের দিয়েন ইসে স্যার। তো আছে, শীটে আছে। ওকে, খেলোয়াড় সংখ্যা। প্রতি দলে একটা কম্পিটিশনকে টার্গেট করে একটা দল, 23 সদস্যের একটা দল তৈরি করা হয়। ফর এক্সাম্পল, আর্জেন্টিনা দল, ব্রাজিল দল ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে, তারা 23 সদস্যের একটা দল ঘোষণা করেছে। এই 23 সদস্যের 23 জন খেলোয়াড়কে নিয়ে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে, ইউএসএ, কানাডা, মেক্সিকো ফর এক্সাম্পল। এখন এই ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার পরে প্রতিটা ম্যাচের আগে তারা কি করবে? 18 জনের একটা তালিকা ঘোষণা করবে, তালিকা জমা দিবে যে এই ম্যাচে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, 18 জনের খেলোয়াড় তালিকা দিবে। সেখান থেকে 11 জন মাঠে খেলবে, বাকি যে প্লেয়াররা থাকবে তারা সাবস্টিটিউট হিসাবে খেলার মাঠের বাইরে থাকবে, তবে তারাও খেলতে পারবে চেঞ্জিং প্লেয়ার হিসাবে, সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে। কিভাবে? অতিরিক্ত 5 জন খেলোয়াড় মাঠে নামতে পারবে, চেঞ্জ করা যাবে 5 জন খেলোয়াড়কে। এই 5 জন খেলোয়াড় 3 ধাপে 5 জন খেলোয়াড় পরিবর্তন হতে পারবে। কয় ধাপে? 3 ধাপে 5 জন খেলোয়াড় পরিবর্তন। সো এখানে 11 জন খেলবে, টোটাল স্কোয়াডে থাকবে 23 সদস্য, বাট ম্যাচের আগে, প্রতিটা ম্যাচের আগে 18 জন করে একটা তালিকা দিবে। যদি কোনো খেলোয়াড় ইনজুরি হয়ে যায়, পরের ম্যাচে হয়তো সে নাও খেলতে পারে, পরের ম্যাচে আবার নতুন তালিকা দিবে 18 জনের। এভাবে চলতে থাকবে। 11 জন মাঠে খেলবে, বাকি প্লেয়াররা সবাই রিজার্ভ বেঞ্চে, সাইড বেঞ্চে বসে থাকবে। এবং সেখানে
3 ধাপে 5 জন খেলোয়াড় পরিবর্তন করা যাবে। এটার উপায়টা কি? ধরেন আপনি প্রথমবার আপনি প্লেয়ার পরিবর্তন করলেন একসাথে 2 জনকে। আপনি কয়জন পরিবর্তন করতে পারবেন? 5 জন। 5 জন। দ্বিতীয়বার আপনি পরিবর্তন করলেন আরো 3 জনকে, তাহলে আপনার 5 জন শেষ। স্যার শেষ। আর আপনার দরকার নাই। আপনি মনে করেন প্রথমে একজনকে পরিবর্তন করলেন, সেকেন্ড টাইম আরো একজনকে পরিবর্তন করলেন, থার্ড টাইম যদি আপনি একজনকে পরিবর্তন করেন তাহলে আপনি কয়জনকে পরিবর্তন করলেন? 3 জন 3 জন। কয় ধাপে পরিবর্তন করলেন? 3 ধাপ। ওকে স্যার 3 ধাপে। এরপরে আপনার আরো 2টা সুযোগ ছিল কিন্তু আপনি পাবেন না, কারণ কি আপনাকে 3 ধাপের মধ্যে 5 জনকে পরিবর্তন করতে হবে। এই জন্য এই ওয়ার্ল্ড কাপে দেখবেন একসাথে 2-3 জন প্লেয়ার পর্যন্ত চেঞ্জ হয়, দেখেছেন? জি স্যার ফর এক্সাম্পল আপনি একসাথে 5 জনকে পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার লিমিট হচ্ছে 5 জন এবং 3 বারে। এর মধ্যে আপনি যেভাবে করেন, প্রথমবারে করেন বা দ্বিতীয়বারে বা তৃতীয়বারে, যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। সো একজন খেলোয়াড় থাকে গোলরক্ষক, ঠিক আছে? এবং খেলোয়াড়দের যে ড্রেস, জার্সি, প্যান্ট, মোজা, জুতা, বুট যেটাকে আমরা বলি, শিন গার্ড, এগুলা থাকে। গোলরক্ষকের গ্লাভস থাকে। তবে খেলোয়াড়রা কোনোভাবেই কোনো ধাতব জাতীয় পদার্থ, চুড়ি জাতীয় কোনো জিনিস, কানের দুল জাতীয় বা এরকম জিনিস কোনো কিছু, ঘড়ি, এই ক্যাটাগরির কোনো কিছু পড়তে পারবে না, যেটাতে ক্ষতির সম্ভাবনা থাকে। এরকম কোনো কিছু পড়তে পারবে না। তবে যদি কেউ চায় রাবার জাতীয় অথবা সফট কাপড়ের জাতীয় এগুলো জিনিস পড়তে পারবে। এবং খেলোয়াড়দের জার্সির সাথে গোলকিপারের যে জার্সি, এটা সম্পূর্ণ ভিন্ন কালারের হবে, যাতে করে তাকে ভালোভাবে বোঝা যায়। একটা ম্যাচ পরিচালনা করেন একজন রেফারি থাকেন মেইন, তাকে সহযোগিতা করার জন্য 2 জন সহকারী রেফারি থাকেন। কয়জন সহকারী রেফারি থাকেন? 2 জন মাঠের 2 জন। সাইডে। এবং মাঠের বাইরে একজন চতুর্থ রেফারি থাকেন। চতুর্থ রেফারি থাকেন, যিনি দেখবেন যে আপনারা এক্সট্রা টাইম বা ইনজুরি টাইম দেখান বা খেলোয়াড় পরিবর্তন করার সংকেত দেন, মাঠের বাইরে একজন। খেয়াল করেছেন? জি তো উনি হলেন চতুর্থ রেফারি। তবে এছাড়াও একজন ভার থাকে, VAR, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। অর্থাৎ অ্যাকচুয়ালি ওনাকে রেফারি ঠিক বলা যায় না, বাট ওনাকে রেফারি বলা হয় এই কারণে, কারণ উনিও খেলাটাকে অবজার্ভ করেন, উনি অনেক ডিসিশন নিতে রেফারিকে সহযোগিতা করেন। অ্যাকচুয়ালি ক্রিকেটের রিভিউ এর মতো এখানে একজন টেকনিশিয়ান থাকেন, একজন বা একাধিক টেকনিশিয়ান থাকেন। তারা ওই খেলাটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখেন, দেখে রেফারিকে বিভিন্ন বিতর্কিত ডিসিশন বা যে কোনো কয়েকটা বিষয়, বিশেষ করে অফসাইড, তারপরে গোল হয়েছে কিনা, গোলের সময় কোনো ফাউল হয়েছে কিনা, ইয়েলো কার্ড বা রেড কার্ড, এই সিচুয়েশনে ওই ভিএআর ওই রেফারিকে সহায়তা করেন এগুলোর মাধ্যমে। ভিএআর, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, এর জন্য বলা হয়। এরপরে একটা ফুটবল ম্যাচ 90 মিনিটের হয়ে থাকে। ম্যাচের সময়কাল, ডিউরেশন অফ দ্য ম্যাচ 90 মিনিটের হয়ে থাকে। এই 90 মিনিটের ম্যাচে 45 মিনিট, এরপরে 15 মিনিট ব্রেক, তারপরে আবার 45 মিনিট। সো এই মধ্যবিরতি 15 মিনিটের বেশি হবে না। কত মিনিটের বেশি হবে না? 15 মিনিটের। ম্যাক্সিমাম 15 মিনিটস, 15 মিনিটের বেশি হবে না। সো এখন আপনারা বলতে পারেন এই যে এছাড়াও তো হাইড্রেশন ব্রেক দেয়। হাইড্রেশনটা করোনার সময় মূলত চালু হয়েছিল। এটা যদি কোনো টুর্নামেন্ট কর্তৃপক্ষ চায় সেটা তারা দিতে পারে, তাদের নিজেদের মতো ডিজাইন করে সেটা টুর্নামেন্ট চালাতে পারে। তুমি একটু মিউট করে রাখেন, কে কথা বলছেন? কথা বলছেন যে মিউট করে আছে। ওকে, এখন শুনেন, এই যদি নকআউট স্টেজে, যদি লিগ পর্বের খেলায়
এভাবে গোল সমতা থাকে তাহলে তো ম্যাচ ড্র হয়ে যায়, কিন্তু নকআউট টেস্টে যে যদি ম্যাচ ড্র হয় সেই ক্ষেত্রে যেটা হয় এই 90 মিনিট পরে, কি বলেছি, এই যে 15 90 মিনিট এই 90 মিনিট পরে আবার 90 মিনিট পরে আবার 5 মিনিটের একটা ব্রেক থাকে। 5 মিনিট পরে 15 মিনিট 15 5 15 এই 30 মিনিটের খেলা হয়। 15 মিনিট 15 মিনিট 30 মিনিট খেলা, সেখানে 5 মিনিটের বিরতি থাকে। এই ক্ষেত্রে যদি ড্র থাকে তাহলে সরাসরি পেনাল্টি, পেনাল্টি শুট আউট, ঠিক আছে, টাই ব্রেকার, টাই ব্রেকার। টাই ব্রেকার সরাসরি টাই ব্রেকার হবে। খেলা শুরু এবং পুনঃসূচনা, খেলা শুরু হয় কিক অফের মাধ্যমে। কিক রেফারি টচ করবেন, টচ করার পরে দুই অধিনায়ককে নিয়ে টচ করার পরে দেখা যায় যে এক দল বল পাবে এবং আরেক দল কি পাবে, সাইড নেবে। যে দল টসে জয়ী হবে সেই দল সাইড নেবে, যে কোনো এক সাইড, এক পাশ, আর বিপরীত দল বল পাবে। এবং এই বল যখন শুরু হবে রেফারির হুইসেলের মাধ্যমে, এটাকে বলা হয় কিক অফ। কি বলা হয়? কিক অফ, মনে থাকবে? কিক অফ। হ্যালো, জি স্যার, স্যার। শুনতে পাচ্ছি। জি স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ফুটবল খেলা শুরু হয় কিসের মাধ্যমে? কিক অফ কিক অফের মাধ্যমে ফুটবল খেলা শুরু হয়। ওকে, এখন এই কিক অফ কখন কখন হয় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন খেলার শুরুতে কিক অফ হয়, হাফ টাইমের পরে যখন আবার খেলা শুরু হয় তখন কিক অফ হয়, এবং প্রতিটা গোল হওয়ার পরে আবার এই সেন্টার থেকে কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। বল, দ্য বল ইন অ্যান্ড আউট অফ প্লে, যেটাকে বলা হয় খেলার মধ্যে বল এবং বাইরের বল। বল যখন সম্পূর্ণভাবে গোল লাইন বা সাইড লাইন অতিক্রম করে, মাঠের যে এরিয়া, মাঠের এরিয়া সম্পূর্ণভাবে অতিক্রম করে, সেটা বাতাসে হোক, উপরে হোক বা মাটি দিয়ে হোক, গড়িয়ে হোক বা উপর দিয়ে হোক, যেভাবে হোক অতিক্রম করলে এই বলটাকে আউট অফ প্লে ধরা হয়। বুঝতে পেরেছেন? জি জি স্যার। ওকে, গোল কখন হয়? যখন একটা বল সম্পূর্ণভাবে গোল লাইনের ভেতরে প্রবেশ করে, সম্পূর্ণভাবে গোল লাইনের ভেতরে প্রবেশ করে, সেটা বাতাসে, এয়ারে হোক, উপরে হোক বা নিচে হোক। অনেক সময় হয় বল উপর দিয়ে ঘুরে এসে মাঠের মধ্যে পড়েছে, সেটাও গোল। সম্পূর্ণভাবে যদি অতিক্রম করে সেটা হচ্ছে কি হবে? গোল হবে স্যার। গোল হবে, একটা স্কোর হবে। কিন্তু যদি বিন্দু মাত্র লাইনে টাচ থাকে তাহলে সেটা কোনো গোল হবে না। যেমন এইটা দেখেন, লাইনে স্পর্শ আছে, জুম করে দেখেন, এটা হচ্ছে নো গোল। আর এইটা দেখেন কোনো লাইনে স্পর্শ নেই, এটা হচ্ছে গোল। ঠিক আছে, এরপরে অফসাইড। যখন আক্রমণ ভাগের কোনো খেলোয়াড়, আক্রমণ ভাগের কোনো খেলোয়াড় বল ব্যতীত, বল ব্যতীত বিপক্ষ দলের সেকেন্ড লাস্ট ডিফেন্ডারের আগে অবস্থান করে। কেমন? ধরেন এখান থেকে আপনি একটা বল শুট করেছেন, বিপক্ষ দলের গোল পোস্ট এদিকে, এখানে গোলকিপার আছে, এখানে আর একজন ডিফেন্ডার আছে। এখন আপনার সতীর্থ খেলোয়াড়, এখানে দুইজন ডিফেন্ডার থাকতে হবে বিপরীত দলের। আপনার সতীর্থ খেলোয়াড় যদি আপনি তাকে বল পাস দেওয়ার সময় সে যদি এই দুইজন ডিফেন্ডারের, তার সামনে যদি দুইজন ডিফেন্ডার থাকে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু সে যদি কোনোভাবে দুইজন ডিফেন্ডার তার সামনে না থাকে, এখন কয়জন ডিফেন্ডার আছে? যদি সে এখানে দাঁড়ায়, তার সামনে কয়জন ডিফেন্ডার আছে? একজন। একজন। গোলকিপারও কিন্তু ডিফেন্ডার।
গোলকিপার ডিফেন্স করে না, বল ধরে না, ট্যাকেল করে না, গোলকিপারও অপোনেন্ট টিমের ডিফেন্ডার। সো সেকেন্ড লাস্ট ডিফেন্ডার বলতে গোলকিপার সহ আর একজন প্লেয়ারকে বোঝায়। সো ধরেন আপনি তখনই অফসাইড হবেন যখন আপনার সামনে একজন খেলোয়াড় আছে, সেটা গোলকিপার হোক বা অন্য খেলোয়াড় হোক। আপনি তখন অফসাইড হবেন না যখন বিপরীত দলের দুইজন খেলোয়াড় আপনার সামনে থাকবে। ফর এক্সাম্পল এইদিকে দুইজন ডিফেন্ডার আছে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনাকে বলটা পাস দেওয়া হলো, আপনি অফসাইড হবেন না। কিন্তু আপনাকে যখন বলটা আপনি আবার এখানে পাস দিয়েছেন, আপনার একজন প্লেয়ার এখানে আছে পাস দেওয়ার সময়, ঠিক যখনই বলটা টাচ করেছেন তাকে পাস দেওয়ার উদ্দেশ্যে, সেই সময় সে কি করছে, এই দেখেন দুইজন ডিফেন্ডার কি তার সামনে আছে, নাই, একজন ডিফেন্ডারকে অলরেডি সে ক্রস করেছে। সো এটা সে অফসাইড পজিশন হিসেবে কাউন্ট করা হবে। অর্থাৎ মেইন শর্ত হচ্ছে আপনার সামনে দুইজন ডিফেন্ডার থাকতে হবে, ইনক্লুডিং গোলকিপার আর গোলকিপার ছাড়া হোক কোনো সমস্যা নেই, দুইজন বিপরীত দলের দুইজন খেলোয়াড় থাকতে হবে। তখনই অ্যাটাকিং। অফসাইড কাদের হয়, অ্যাটাকিং দলের না ডিফেন্ডিং দলের বলেন তো? অ্যাটাকিং দলের। অ্যাটাকিং দলের। সো যারা আক্রমণ করছে তাদের খেলোয়াড়ই অফসাইড পজিশনে যায়। সো আপনার সামনে আবারও যদি আমি শর্টলি বলি, আপনার সামনে দুইজন খেলোয়াড় থাকতে হবে অ্যাটলিস্ট, তাহলে আপনি অফসাইড হবেন না। যদি আপনার সামনে একজন প্লেয়ার থাকে তাহলে অফসাইড, একজনও নাও থাকলেও অফসাইড। আশা করি বুঝতে পেরেছেন। যদি এর চেয়ে বিস্তারিত জানতে চান আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে জানবো ইনশাআল্লাহ। ফাউল এবং অসদাচরণ। সো একটি ফাউল সংগঠিত হয় যখন একজন খেলোয়াড় খেলার নিয়মের বিরুদ্ধে যায়। আপনি ফাউল করেছেন, ইলিগাল ভাবে খেলেছেন, ইলিগাল ট্যাকেল করেছেন, অবৈধভাবে খেলেছেন, ফাউল। এটার জন্য বিপক্ষ দল কি করে, শাস্তি হিসাবে বিপক্ষ দল একটা ফ্রি কিক পায়। এই ফ্রি কিক হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পরোক্ষ ফ্রি কিক আর একটা প্রত্যক্ষ, ইনডিরেক্ট ফ্রি কিক এবং ডিরেক্ট ফ্রি কিক। এই ডিরেক্ট ফ্রি কিক বলতে বোঝাচ্ছে যে ফ্রি কিকে গোল করা সম্ভব, সরাসরি কারোর স্পর্শ লাগে নাই, সরাসরি গোল হয়েছে, গোল। আর ইনডিরেক্ট ফ্রি কিক হচ্ছে আপনার উইদাউট এনি টাচ, গোল হবে না। অর্থাৎ আপনি শুট করেছেন, ইনডিরেক্ট ফ্রি কিকের ক্ষেত্রে সরাসরি গোলে ঢুকে গিয়েছে, গোল হবে না, কারো না কারোর স্পর্শ থাকতে হবে, গোলকিপার হোক বা অন্য কোনো খেলোয়াড় হোক। কিন্তু ডিরেক্ট ফ্রি কিকে গোল হবে। আমরা কারণগুলো দেখব। ডিরেক্ট ফ্রি কিকে গোল, এই ডিরেক্ট ফ্রি কিকের কারণগুলো দেখেন, বিপক্ষ খেলোয়াড়কে লাথি মারা বা লাথি মারার চেষ্টা করা, ল্যাং মারা বা ল্যাং মারার চেষ্টা করা, তার উপরে লাফিয়ে পড়া, আক্রমণ বা চার্জ করা, আঘাত করা বা আঘাত করার চেষ্টা করা, ধাক্কা দেওয়া, ট্যাকেল করা। এটার বাইরেও আরো আছে, যেমন কাউকে আটকানো, ধরে রাখা, কাউকে ধরে রেখেছেন, জার্সি ধরে টেনে রেখেছেন, কাউকে থুতু দিয়েছেন, ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ধরেছেন, এগুলো গোলকিপার ছাড়া, গোলকিপার তো নিজে পেনাল্টি এরিয়ার মধ্যে বল ধরতে পারবে, বাকিটা। সো এইগুলোর কারণে ডিরেক্ট ফ্রি কিক দেওয়া হয়। এই ডিরেক্ট ফ্রি কিকে সরাসরি গোল হয়। ইনডিরেক্ট ফ্রি কিক কি জিনিস? ইনডিরেক্ট ফ্রি কিক হচ্ছে যেখানে সরাসরি গোল হয় না, এমন ভাবে খেলা যেটা রেফারির জন্য বিপজ্জনক মনে হচ্ছে, রেফারি মনে করছে যে আপনি খেলোয়াড়দের জন্য ভয়ঙ্কর ভাবে খেলছেন, রাফ এন্ড টাফ খেলছেন, রেফারি চাইলে বাঁশি দিয়ে আপনাকে সতর্ক করতে পারেন, বিনিময়ে একটা ইনডিরেক্ট ফ্রি কিক দিতে পারেন। বল আয়ত্তে না থাকা অবস্থায় কাঁধ দিয়ে বা ধাক্কা দেওয়া। এখানে এটা কেন যে আসলো না বুঝিনি। বল নাই, আপনি আরেকজনকে ধাক্কা দিচ্ছেন, তার কাছে বল নাই, তাকে ধাক্কা দিচ্ছেন। গোলরক্ষক বল ছুড়ে দেওয়ার সময় তাকে বাধা দেওয়া। বল নিজে খেলছেন না, হয়তো অপরকে বাধা দেওয়া। বল নাই, আপনি অন্যদিকে অন্য প্লেয়ারকে ডিস্টার্ব করছেন। গোলরক্ষককে আক্রমণ করা, গোলরক্ষক যখন তার সীমানার মধ্যে থাকে, যে গোল এরিয়ার মধ্যে থাকে, পেনাল্টি এরিয়ার মধ্যে থাকে, তখন তাকে বাধা দেওয়া, তাকে আক্রমণ করা। গোলরক্ষক বল ছেড়ে দেওয়ার পর
অন্য খেলোয়াড়, এখানে আমি বুঝতে পারছি না এটা কেন ভেঙে গিয়েছে ফ্রন্টটা। ওকে, অন্য খেলোয়াড়ের টাচ করার পূর্বে পুনরায় টাচ করা, অর্থাৎ গোলরক্ষক, আপনি একজন গোলকিপার, আপনি আপনার প্লেয়ারকে পাস দিয়েছেন, পাস দেওয়ার পরে দেখছেন ওই প্লেয়ারটা দৌড়ে অন্যদিকে চলে গিয়েছে, আপনি যে আবার ওই বলটাকে কিক করেছেন বা টাচ করেছেন বা ধরেছেন, এটার জন্য ইনডিরেক্ট ফ্রি কিক পাবেন, অপোনেন্ট টিম ইনডিরেক্ট ফ্রি কিক পাবে। গোলরক্ষক ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করলে, এখন যেটা হয়, এই গোলরক্ষক ইচ্ছাকৃতভাবে যদি সময় নষ্ট করে বা সময় মতো না, 5 সেকেন্ডের মধ্যে যদি বল রিলিজ না করে, নরমালি নিয়ম হচ্ছে 6 সেকেন্ড, 6 সেকেন্ডের মধ্যে তাকে বল ছাড়তে হবে। যদি না ছাড়ে, রেফারি হাত উঁচু করে 5 পর্যন্ত কাউন্ট করবে, 5 4 3 2 1 0 কাউন্ট করার পরে রেফারি সিগন্যাল দিয়ে দিবে এবং অপোনেন্ট টিম একটা কর্নার কিক পাবে। এটা সবচেয়ে আপডেট নিয়ম। এরপরে রয়েছে পেনাল্টি কিক। তো পেনাল্টি কিকের ক্ষেত্রে ওই যে ফাউল, ডিরেক্ট ফ্রি কিকের যে 10টা কারণ দেখেছি, ওই 10টা কারণের কোনো একটা কারণ যদি ওই যে বড় ডি বক্স যেটাকে বলছিলাম, এই বড় ডি বক্সের মধ্যে যদি হয়, পেনাল্টি এরিয়ার মধ্যে, তাহলে বিপক্ষ দল একটা পেনাল্টি পাবে। টাই ব্রেকারের নিয়ম কি? যখন নির্ধারিত সময়, ওই যে বললাম টাই ব্রেকার যখন হবে, টাই ব্রেকারে 5 জন করে খেলোয়াড় টাই ব্রেকারে অংশ নিবে, প্রতি দলের 5 জন করে অংশ নেওয়ার পরে যদিও ড্র থাকে তখন হবে সাডেন ডেথ। সাডেন ডেথের সিস্টেম হচ্ছে উভয় দলের একজন করে খেলোয়াড় শট নিবে, যারা গোল করতে পারবে তারা জয়ী হবে। এই ক্ষেত্রে ড্র হলে আবার পরের একজন করে মারতে থাকবে, এভাবে চলতে থাকবে যতক্ষণ না শেষ না হয়। এরপরে রয়েছে থ্রো ইন, খেলা পুনরায় শুরু করার একটা পদ্ধতি। মাঠের বাইরে যখন বল চলে যায়, অপোনেন্ট দল সাইড লাইনের বাইরে বল চলে গেলে থ্রো ইনের মাধ্যমে খেলা শুরু করেন, এই টাচ লাইন যেটাকে আমরা বলি টাচ লাইন। এরপরে রয়েছে গোল কিক, যদি অ্যাটাকিং দলের খেলোয়াড়ের মাধ্যমে বল যদি গোল এরিয়ার বাইরে চলে যায়, গোল লাইনের বাইরে অতিক্রম করে, গোল হওয়া ছাড়া অ্যাটাকিং দলের খেলোয়াড়দের মাধ্যমে, তখন এটা গোল কিক হয়। তো গোলকিপার এই কিকটা নেন গোল এরিয়ার মধ্যে থেকে। এরপরে রয়েছে কর্নার কিক, যখন ডিফেন্ডিং টিমের কোনো খেলোয়াড়ের মাধ্যমে বল গোল লাইন অতিক্রম করে বল পেছনে চলে যায়, গোল না হলে যেটা হয় আর কি, গোল হয়নি বাট পেছনে চলে গিয়েছে, তখন সেটা কর্নার কিক। কর্নার আর্ক থেকে বল বসিয়ে এই কর্নার কিকটা নেওয়া হয়। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। ধারণা পেয়েছেন? জি স্যার। ফুটবল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। স্যার, স্যার আছে। স্যার বলেন। ফুটবল খেলার জন্ম হয় কত ফুটবল সালে? খেলার ফুটবল খেলার জন্ম হয় কত সালে? আমাদের এই টপিকে আছে? আসলে প্রথম ফুটবল খেলা আয়োজন হয়, কিন্তু জন্ম হয় কখন এটা তো জানি না। প্রাচীন ফুটবল অনেক আগেই শুরু হয়, ঠিক আছে? প্রাচীন ফুটবল অনেক আগেই শুরু হয়, এখন জন্ম কত সালে হয় এটা একটু অনলাইনে দেখে নেবেন। এটার বাইরে আর স্যার, কোনো কোশ্চেন? মনির জি। স্যার, এই ফুটবল খেলার সবচেয়ে মানে ঝামেলা এবং হইলো বলবো যাবে যে এই আইন হলো অফসাইড। স্যার, কোন কোন সময় অফসাইড হয় না এটা ক্লিয়ার করলে সবারই মানে সুবিধা হয়। অফসাইড কখন হয় না? কোন কোন সময় হয় না? জি 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 জি, এটা একটু ক্লিয়ার করলে সবারই সুবিধা। ওই যেমনটা বললাম আপনাদের হচ্ছে, আপনার সামনে 2 জন খেলোয়াড় থাকবে, সিস্টেম হচ্ছে যখন আপনাকে পাস দিবে বলটা, তার যখন বলে স্পর্শ লেগেছে, ফর এক্সাম্পল শামীম আপনার দলের খেলোয়াড়, শামীম পাস দিবে ফয়সালকে, সো শামীম ফয়সালকে পাস দিচ্ছে, ঠিক শামীম যখন বলে স্পর্শ করেছে ফয়সালকে পাস দেওয়ার উদ্দেশ্যে,
ইম্প্যাক্ট, বলের সাথে যে কন্টাক্ট, এই কন্টাক্ট মোমেন্টের সময় বলটা যখন কন্টাক্ট হয়েছে এই সময় ফয়সালের পজিশনটা দেখা হবে। ফয়সাল যদি বিপক্ষ দলের, ফয়সালের সামনে যদি দুইজন খেলোয়াড় না থাকে তাহলে ফয়সাল অফসাইড। আর আপনার কোশ্চেন হচ্ছে কোন কোন সময় অফসাইড হবে না। থ্রোইনের সময় অফসাইড হবে না। থ্রোইন যখন করা হয় এই সময় কোনো অফসাইড নাই। কর্নার স্যার। কিকের সময় কোনো অফসাইড নাই। বুঝতে পেরেছেন? জি স্যার, মানে গোল কিকের জি, সময় স্যার। অফসাইড নেই, নিজের হাতে অফসাইড নেই। এই যে এটা সবার জানার জন্য যেটা ক্রিকেট বলছি। সময় একটা অফসাইড হবে। আর আমার একটা প্রশ্ন, জি বলেন। স্যার ফ্রি কিকের সময় কি অফসাইড হবে? অবশ্যই হবে, ফ্রি কিকের সময় অফসাইড পজিশনে থাকলে অবশ্যই হবে। আসসালামু আলাইকুম স্যার, আওলাদ বলছিলাম স্যার। জি বলেন। আমার কিছু প্রশ্ন ছিল স্যার। ওই যে 4 কর্নারে 4টি পতাকার কথা বলেছেন, কেন দেয়া হয়? একটা প্রশ্ন। টাই ব্রেকার কি? কিক অফটা আরেকবার একটু রিপিট করবেন, আমি অফসাইডটা টোটালি বুঝি নাই। ফ্রি কিকটা কেন দেওয়া হয় স্যার? থ্যাংক ইউ। ফ্রি কিক দেওয়া হয় ফাউলের কারণে। আপনি কোনো ফাউল করেছেন, কাউকে ধাক্কা দিয়েছেন, ফেলে দিয়েছেন, থুতু দিয়েছেন, জার্সি ধরে টান দিয়েছেন,